রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক। এখন আলো নিভে যাবে, শব্দ জেগে উঠবে, তুমি প্রবেশ করছো ভয় আর অজানার গহ্বরে। এটা ভৌতিক জোন। আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব মাথা কাটা পুরী নামের একটা বেশ রোমাঞ্চকর ভৌতিক কাহিনীর। আমাদের কাছে এই গল্পের কিছু অংশ আছে যা পড়লে বা শুনলে বেশ হাড় হিম করা একটা অভিজ্ঞতার মতো লাগে। হ্যাঁ, গল্পটা তো বেশ অন্যরকম। 3 জন বন্ধুকে নিয়ে শুরু, অভি, সায়ন আর রূপা। ঠিক। ওরা গভীর রাতে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, বুঝলেন? আর হঠাৎ করেই চারপাশটা কেমন যেন অস্বাভাবিক রকমের চুপচাপ, একদম নিস্তব্ধ। হ্যাঁ, আর তার সাথে বাতাসে একটা অদ্ভুত পচা গন্ধ ছড়িয়ে পড়ে। উফ। তো আজকে আমাদের লক্ষ্য থাকবে গল্পের এই মূল ঘটনাগুলো একটু ছুঁয়ে যাওয়া, এর ভেতরে যে ভৌতিক এলিমেন্টস বা রহস্যগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা, আর এটাও বোঝার চেষ্টা করা যে এর পেছনে কোনো লোককথা বা পুরনো কিংবদন্তি আছে কিনা, তাই তো? একদম। কিভাবে একটা সাধারণ রাতের পথে চলা এমন ভয়ঙ্কর একটা দিকে মোড় নিল সেটাই দেখব। আচ্ছা, তাহলে শুরু করা যাক একদম প্রথম অশুভ সংকেতটা থেকে। হ্যাঁ, সেটাই ভালো হয়। গল্পটা তো শুরু হচ্ছে বেশ শান্তভাবেই। রাতের জঙ্গল, চাঁদের আলো, সুন্দর পরিবেশ। কিন্তু হঠাৎ করেই সব স্বাভাবিক শব্দ, ধরুন ঝিঝি পোকার ডাক পর্যন্ত বন্ধ হয়ে যায়। এই ব্যাপারটা অভি খেয়াল করে, তাই না? হ্যাঁ, অভি চরিত্রটি প্রথম এই অস্বাভাবিকতাটা লক্ষ্য করে। যদিও সায়ন ওদের আরেক বন্ধু, সে বিষয়টাকে প্রথমে তেমন গুরুত্বই দেয় না, উড়িয়ে দেয়। এই যে হঠাৎ নীরবতা, এটা তো হরর গল্পে খুব কমন একটা ট্রেক না? মনে হয় যেন পরিবেশ নিজেই জানান দিচ্ছে যে কিছু একটা ঘটতে চলেছে। ঠিক, তবে এটা শুধু কৌশলও বলা যায় না সব সময়। অনেক সময় লোককথায় বা পুরনো বিশ্বাসে এরকমই বলা হয় যে প্রকৃতির স্বাভাবিক নিয়মের এই হঠাৎ থেমে যাওয়াটা আসলে অশুভ বা অলৌকিক কিছুর আগমনের ইঙ্গিত দেয়। আচ্ছা। এটা শুধু সাসপেন্স নয়, যেন স্বাভাবিক জগতের সাথে অন্য কিছুর একটা ছেদ। আর এরপরই তো আসো এই গন্ধটা। হ্যাঁ, সেই পচা গন্ধ। রূপা বলছিল না পচা মাংসের মতো? হ্যাঁ, বা তার থেকেও ভয়ঙ্কর কিছু। রূপা তো সরাসরি কাটা মাথার গন্ধের মতো একটা উপমা ব্যবহার করে ফেলে। সাংঘাতিক। তখনও তো ওরা কিছুই দেখেনি, কিন্তু এই গন্ধ আর ওই নিস্তব্ধতা, এই দুটো মিলেই যেন কেমন একটা আবহাওয়া তৈরি করে ফেলল। ঠিক, আর অভির ওই চিন্তা আর সায়নের উড়িয়ে দেওয়া এই কন্ট্রাস্টটাও কিন্তু পাঠককে বা শ্রোতাকে একটা দোটানায় ফেলে দেয়। বুঝতে পারছি। এই প্রাথমিক উপাদানগুলোই বুঝিয়ে দেয় যে সামনে যা আসছে সেটা কোনো সাধারণ পার্থিব বিপদ নয়, অন্য কিছু। আর তারপরই সেই গানটা শোনা যায়, তাই না? হ্যাঁ, দূর থেকে ভেসে আসা একটা ভাঙা কর্কশ সুর, ঠিক কান্নার মতো কিন্তু আবার গানের মতো করেও গাওয়া। অভি তো শুনেই বুঝে ফেলেছিল যে এটা কোনো মানুষের গলা হতেই পারে না। একদম, ওর মনে হয়েছিল এটা অস্বাভাবিক। এই সুরটা যেন একটা ফাঁদের মতো কাজ করে, তাই না? লোককথায় যেমন থাকে, ঠিক প্রায়ই দেখা যায় অশুভ শক্তিরা গান বা সুর দিয়ে শিকারকে আকর্ষণ করে। এখানে সুরটা নিজেই অদ্ভুত, কান্না আর গান মিলেমিশে। এটা চরিত্রটার অপার্থিব দিকটা আরও স্পষ্ট করে। কৌতূহল জাগায়, আবার ভয়ও ধরায়। হ্যাঁ, আর সেই সুর ধরেই তো ওরা এগোতে থাকে। আর তখনই দেখতে পায় মেয়েটিকে, সাদা পোশাক, মাটি পর্যন্ত লম্বা চুল, হাতে একটা লাল ফুল। কিন্তু ফুলটা স্বাভাবিক নয়। না, ফুল থেকে রক্ত ঝরছে। রূপা তো ভয় পেয়ে জিজ্ঞেসই করে ফেলে যে সে কে। এই দৃশ্যটা কিন্তু খুব সিম্বলিক, তাই না? অবশ্যই। সাদা পোশাক তো ভূতের বর্ণনায় প্রায়ই আসে, কখনো বিশুদ্ধতা, কখনো বা মৃত্যুর প্রতীক। লম্বা চুল একটা রহস্য তৈরি করে, কিন্তু ফুল থেকে রক্ত, এটা তো প্রকৃতির নিয়মকেই ভেঙে দিচ্ছে। একটা সুন্দর জিনিসের ভেতর থেকে এমন বিভৎসতা বেরিয়ে আসাটা মনে একটা গভীর অস্বস্তি তৈরি করে। মনে হয় যেন স্বাভাবিকতার আড়ালে কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। আর সেই ভয়ঙ্কর সত্যটা তো সামনে এলো এর পরেই। মেয়েটা মুখ তুলতেই, ওহ! হ্যাঁ, দেখা যায় গলা নেই, শুধু রক্তাক্ত ধর। মাথাটা সে নিজের হাতে ধরে আছে। কি ভয়ানক কল্পনা! ফ্যাকাশে সাদা চোখ, নীল ঠোঁট, আর গলগল করে রক্ত পড়ছে মাথাটা থেকে। এটা ভিজুয়াল হররের একেবারে চরম পর্যায়। নিঃসন্দেহে কাটা মাথা, হাতে একটা শরীর, এই ছবিটাই তো আমাদের স্বাভাবিক ধারণাকে পুরো ভেঙে দেয়। সাদা চোখ, নীল ঠোঁট,
এগুলো তো প্রাণের অনুপস্থিতির চিহ্ন। এটা শুধু ভয়ঙ্কর নয়, এটা মনে একটা গভীর বিতৃষ্ণা আর আতঙ্ক তৈরি করে। আর এখানেই শেষ না, ওই কাটা মাথা থেকেই কথা শোনা যায়। হ্যাঁ, সে বলছে যে তার গান শুনে ওরা এসে ভুল করেছে আর ফিরতে পারবে না। আর কি চায়? ওদের মাথা? কি সাংঘাতিক দাবি! সায়ন তখন আর অপেক্ষা করে না, সবাইকে দৌড়াতে বলে। এখানে কিন্তু ভূতটা শুধু ভয় দেখিয়ে থেমে থাকছে না, ওর একটা নির্দিষ্ট ডিমান্ড আছে, শিকারের মাথা। ঠিক, এই দাবিটা গল্পটাকে শুধু ভয়ের পরিবেশ থেকে একটা সরাসরি সংঘাতের দিকে নিয়ে যায়। মাথা কাটা পরী নামের সাথেও তো একটা সরাসরি যোগসূত্র তৈরি হয়। হ্যাঁ, নামের সার্থকতা বোঝা যায়। আচ্ছা, পালানোর সময় ঘটনাটা তো আরও উদ্ভট দিকে মোড় নেয়। পরীর মাথাটা নাকি আকাশে উড়তে থাকে। হ্যাঁ, আর শরীরটা আলাদাভাবে ওদের তাড়া করে। এটা তো মানে ফিজিক্সের নিয়মকেই চ্যালেঞ্জ করছে। একেবারেই অসাধারণ। মাথা আর শরীরের এই আলাদা হয়ে চলাটা প্রচলিত ভূতের গল্পের থেকেও বেশি অস্বাভাবিক। এটা বুঝিয়ে দেয় যে ওরা কোনো সাধারণ আত্মার পাল্লায় পড়েনি, বরং এমন কিছুর মুখোমুখি হয়েছে যার ক্ষমতা বা প্রকৃতি আমাদের চেনা জানা যুক্তির অনেক বাইরে। এই নিহপ্রাকৃত ব্যাপারটা ভয়টাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। আর এরই মধ্যে রূপার পা কাদায় আটকে যায়। এটা তো হরর সিনেমার খুব চেনা দৃশ্য। হ্যাঁ, একটা ক্লাসিক মুহূর্ত। অভি চিৎকার করছে, ওকে তোলার চেষ্টা করছে, কিন্তু ততক্ষণে পরীর শরীরটা ওর উপর ঝাঁপিয়ে পড়েছে। আর মাথাটা? মাথাটা উড়ে এসে রূপার মুখের কাছে ফিসফিস করে বলছে, তুমি আমার চোখ দেখেছ, তাই তোমার চোখটাই আমার চাই। বাবা, কি ভয়ানক! এখানে শিকারের কারণটা আরও পার্সোনাল হয়ে গেল। একদম। এটা শুধু যাকে তাকে মারা নয়, এটা যেন একটা বিনিময় বা প্রতিশোধ। চোখ দেখেছ, তাই চোখ চাই। এই লজিকটা যেন একটা অলিখিত অভিশাপের নিয়ম তৈরি করে, যা দেখবে তার দাম দিতে হবে। রূপার ওই অসহায় অবস্থা আর এই নির্দিষ্ট দাবি ভয়টা আরও তীব্র হয়ে ওঠে। ঠিক। হ্যাঁ, অভি আর সায়ন তো আর কিছু করতে পারে না। ওরা সাহায্যের জন্য গ্রামের পুরনো পুরোহিতের কাছে যায়। গ্রামের দিকে সাধারণত এরকম বিশ্বাস থাকে যে পুরোহিত বা ওঝারা এর সমাধান দিতে পারবেন। পুরোহিত কিন্তু সব শুনে খুব একটা অবাক হন না, বরং বলেন যে তিনি জানতেন পরীটা ফিরবে। তার মানে এই ঘটনাটা বা এই সত্তাটা তার পরিচিত। হ্যাঁ, তিনি তখন ওদের শোনান আসল কিংবদন্তিটা। অনেক বছর আগে এই জঙ্গলেই এক নববধূকে নাকি নৃশংসভাবে মাথা কেটে বলি দেওয়া হয়েছিল। ও, সেই অভিশপ্ত আত্মাই নাকি আজ মাথা কাটা পরি হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে গল্পটা একটা লোককথার ভিত পেল। অনেক ভূতের গল্পের শিকড় তো এভাবেই কোনো অতীতের ট্র্যাজেডি বা অন্যায়ের সাথে যুক্ত থাকে। ঠিক, বলি হওয়া নববধূর অতৃপ্ত আত্মা এই আইডিয়াটা পরীর এই হিংস্রতার একটা ব্যাখ্যা দেয়। তাকে শুধু একটা মনস্টার না রেখে একটা ব্যথিত সত্তা হিসেবেও দেখার সুযোগ করে দেয়। যদিও তার কাজের ধরনটা ভয়ঙ্কর, কিন্তু এই লোককথার উপাদানটা গল্পটাকে একটা ঐতিহাসিক বা কালচারাল গভীরতাও দেয়। পুরোহিত শুধু গল্প বলেই থামেন না, তিনি কিন্তু নিদানের উপায়ও বলে দেন। কি উপায়? রুদ্রাক্ষের মালা আর পঞ্চশক্তির মন্ত্র, এগুলো দিয়েই নাকি পরীকে আটকানো যেতে পারে। আচ্ছা, মানে আধ্যাত্মিক বা ধর্মীয় প্রতিরোধ? হ্যাঁ, কিন্তু সাথে একটা ভয়ঙ্কর সতর্কবাণীও দেন। বলেন যে মালাটা পরানোর আগেই যদি পরী কাউকে ছুঁয়ে ফেলে, তাহলে তার শরীর থেকে মাথা নাকি সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে। সর্বনাশ! তার মানে সামান্য ভুল হলেই মৃত্যু? একদম। রুদ্রাক্ষ, মন্ত্র, এগুলো হলো সেই শুভ আর অশুভের লড়াইয়ের হাতিয়ার। কিন্তু পুরোহিতের এই সাবধানবাণী বাজিটাকে অনেক উঁচুতে তুলে দেয়, মানে টেনশনটা বহুগুণ বাড়িয়ে দেয়। বুঝতেই পারছি। এরপর ওরা কি আবার জঙ্গলে ফেরে? হ্যাঁ, অভি আর সায়ন রুদ্রাক্ষ আর প্রদীপ হাতে নিয়ে আবার সেই কুয়াশা ঢাকা জঙ্গলে ফেরে রূপাকে বাঁচাতে। কিন্তু সেখানে গিয়ে যা দেখে তা আরও ভয়ঙ্কর। কি দেখে? দেখে রূপা একটা গাছের ডালে ঝুলছে, চোখ দুটো একদম কোটরে ঢোকা, ফাঁকা দৃষ্টি, আর ঠোঁটে সেই অশুভ পরীর গান। তার মানে রূপা আর নেই। ঠিক তা নয়, মানে শরীরটা আছে, কিন্তু সে আর তাদের বন্ধু রূপা নেই। তার শরীরটা এখন পরীর দখলে। ওহ, এই দৃশ্যটা একই সঙ্গে করুণ আর ভয়ঙ্কর। পরিচিত মুখটাই যখন শত্রু। হ্যাঁ, মানসিক চাপটা তখন চরমে ওঠে, আর পরক্ষণেই ঘটে সেই চূড়ান্ত দখলের ঘটনাটা। কিরকম? রূপা শরীরটা নিয়ে স্টেশনভাবে নড়ে ওঠে, আর পরীর কাটা মাথাটা উড়ে এসে বসে যায় রূপার গলার ওপর।
কি বলছেন? হ্যাঁ, রূপার শরীর ব্যবহার করে পরী এবার ঘোষণা করে, এখন আমি সম্পূর্ণ, এবার তোমাদের মাথা নেব। এটা তো পজেশন বা ভৌতিক দখলের একেবারে চরম রূপ। এখানে শুধু শরীর নিয়ন্ত্রণ নয়, পরী যেন রূপার সত্তার সাথে মিশে গিয়ে সম্পূর্ণ হয়েছে। তার শক্তি বেড়েছে। হ্যাঁ, আর এটা অভি আর সায়নের বিপদকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। যাকে বাঁচাতে এসেছিল সেই এখন তাদের মারতে আসছে। এরপর শুরু হয় সেই ফাইনাল লড়াইটা। অভি মন্ত্র পড়তে পড়তে রুদ্রাক্ষের মালাটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। কাজ হয়? হ্যাঁ, পরীর শরীর যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কাঁপতে থাকে, আর তারপর মাথা আর শরীর আবার আলাদা হয়ে ছিটকে পড়ে। তার মানে মন্ত্র আর রুদ্রাক্ষের শক্তি কাজ করেছে। শুভ শক্তির জয়। মনে হচ্ছিল তাই। সেই মুহূর্তে একটা আগুনের ঝলক দেখা যায়। পরীর মাথাটা ছাই হয়ে মিলিয়ে যায়, আর শরীরটাও যেন রক্তে গলে মাটিতে মিশে যায়। যাক, বিপদ কাটল তাহলে। কিন্তু ঠিক তখনই মাটির নিচ থেকে রূপার ক্ষীণ কান্নার আওয়াজ শোনা যায়। সে বাঁচতে চাইছে। মাটির নিচ থেকে? কিন্তু পরী তো বিনাশ হয়ে গেল। এটাই তো আশ্চর্য ব্যাপার। এই মোড়টা একেবারেই অনাপ্রত্যাশিত। পরীর বিনাশের পরেও রূপার গলা শোনা যাচ্ছে, তাও আবার মাটির নিচ থেকে। এটা সব যুক্তিকে আবার গুলিয়ে দেয়। তাহলে কি পরী পুরোপুরি ধ্বংস হয়নি, নাকি তার প্রভাব অন্য কোনোভাবে রয়ে গেছে? অভি আর সায়ন্ত অবাক। ওরা তাড়াতাড়ি মাটি খুঁড়তে শুরু করে আর দেখে সত্যিই রূপার মাথাটা সেখানে আটকে আছে। শরীরটা নেই, শুধু মাথাটা। বলেন কি? এটা কিভাবে সম্ভব? গল্পের এর কোনো ব্যাখ্যা নেই। যাই হোক, ওরা কোনো মতে রূপার মাথাটা উদ্ধার করে। রূপা বেঁচে আছে, কিন্তু তার গলার কাছে একটা ভয়ানক দাগ। দাগ? কিসের দাগ? যেন মনে হচ্ছে জোড়া লাগানো মাথাটা যে কোনো মুহূর্তে আবার খুলে পড়ে যেতে পারে। ও, তার মানে উদ্ধারটা ঠিক স্বস্তির হলো না। না, এই দৃশ্যটা বিজয়ের আনন্দকে অনেকটাই ম্লান করে দেয়। রূপার বেঁচে ফেরাটা সম্পূর্ণ নয়, কারণ ওই গলার দাগটা একটা পার্মানেন্ট ক্ষত, একটা অমীমাংসিত অভিশাপের মতো। লড়াই শেষ হলেও তার রেশটা রয়ে গেল। পুরোহিতের কথাতেও সেই একই সুর। তিনি বলেন, পরীকে হয়তো এইবারের মতো থামানো গেছে, কিন্তু তার পেছনের যে অভিশাপ সেটা কাটেনি। তার মানে? তার মানে ওর গান আবার শোনা যাবে। যখন গভীর রাতে কেউ একা জঙ্গলে আবার সেই গান শুনবে, তখনই বুঝবে মাথা কাটা পরী এখানেই আছে, কোথাও যায়নি। এই সমাপ্তিটা কিন্তু গল্পটাকে একটা অন্য মাত্রা দেয়। মানে কোনো সম্পূর্ণ সমাধান হলো না, বরং একটা চক্রাকার অভিশাপের দিকে ইঙ্গিত করছে। ঠিক, পরী হয়তো সাময়িকভাবে পরাজিত, কিন্তু তার জন্ম যে ট্র্যাজেডি বা অভিশাপ থেকে, সেটা হয়তো কাটেনি। পুরোহিতের ওই কথাটা, ওর গান আবার শোনা যাবে, ভবিষ্যতেও এই আতঙ্কের পুনরাবৃত্তির একটা ঠান্ডা ভয় ধরিয়ে দেয়। আর একদম শেষ দৃশ্যটা, ওটা তো আরও ভয়ঙ্কর। হ্যাঁ, হাড় হিম করা একেবারে। ক্যামেরা যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, আর দেখাচ্ছে দূরে গাছের আড়ালে সেই রক্তমাখা সাদা পোশাক পরা মেয়েটা আবার দাঁড়িয়ে আছে। হাতে তার কাটা মাথা, আর সে হাসছে। এই শেষ দৃশ্যটা তো আগের সব সমাধানকে একেবারে নস্যাৎ করে দেয়। পরীর এই ফিরে আসা আর তার ওই হাসি, এটা স্পষ্ট করে যে বিপদ আসলে কাটেনি, লড়াইটা হয়তো চলতেই থাকবে। হ্যাঁ, এটা শুধু ভয়ঙ্কর নয়, এটা দর্শকের মনে একটা গভীর অস্বস্তি আর অমীমাংসার অনুভূতি রেখে যায়। গল্পটা শেষ হয় একটা শীতল, রিপিটেটিভ অভিশাপের ইঙ্গিত দিয়ে। তাহলে আজকে আমরা মাথা কাটা পরী কাহিনীর এই নির্বাচিত অংশগুলোর মধ্যে দিয়ে একটা বেশ গভীর আলোচনা করলাম। দেখলাম কিভাবে রাতের জঙ্গলের ওই অস্বাভাবিক নিস্তব্ধতা থেকে শুরু করে একটা ভয়ঙ্কর সত্তার মুখোমুখি হওয়া, তার পেছনের কিংবদন্তি জানা, আর শেষে একটা অমীমাংসিত লড়াইয়ে গল্পটা শেষ হলো। আমার মনে হয় এই কাহিনীর সবচেয়ে বড় আকর্ষণ এর ভিজুয়াল হরর। মানে ওই কাটা মাথা বা রক্তঝরা ফুল, এগুলো সরাসরি ইন্দ্রিয়কে নাড়া দেয়। ঠিক। আদে সময় এর লোককথার ভিত্তি, ওই বলি হওয়া নববধূর অতৃপ্ত আত্মা এবং আধ্যাত্মিক প্রতিরোধের চেষ্টা, এগুলো গল্পটাকে একটা অন্যরকম গভীরতা দিয়েছে। তবে যা সবচেয়ে বেশি ভাবায় তা হলো ওই অসম্পূর্ণ সমাপ্তিটা আর পুরোহিতের ওই সাবধান বাণী। হ্যাঁ, পুরোহিতের কথা, অভিশাপ কাটেনি, আর শেষ দৃশ্যে পরীর ওই হাসিটা সত্যিই গায়ে কাটা দেয়। একদম। এখানেই হয়তো গল্পটা শুধু একটা ভূতের গল্প না থেকে আরও বড় কিছু প্রশ্ন তুলে ধরে। কি রকম? এই যে অভিশাপটা রয়ে গেল, পরী ফিরে এলো, এটা কি শুধুই গল্পের খাতিরে,
নাকি এটা আমাদের মনে করিয়ে দেয় যে অতীতে ঘটে যাওয়া কিছু ট্র্যাজেডি বা সামাজিক অন্যায়ের ক্ষত এতটাই গভীর যে তা হয়তো সহজে মেটে না? অর্থাৎ এই মাথাকাটা পরী কি শুধুই একটা ভৌতিক সত্তা, নাকি প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা কোনো সমষ্টিগত ট্রমা বা অমীমাংসিত ইতিহাসের একটা রূপক? হতে পারে লোককথাগুলো কি এভাবেই আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা ভয়, অন্যায় আর না শেষ হওয়া গল্পগুলোকে বারবার অন্য রূপে সামনে নিয়ে আসে? এই প্রশ্নগুলোই হয়তো এই কাহিনী শোনার পরেও আমাদের ভাবনার জগতে বেশ কিছুক্ষণ থেকে যায়, একটা অস্বস্তি রেখে যায়।